জ্বলছে পশ্চিম এশিয়া, এদিকে পুড়ছে আমাদের দেশের আম জনতার পকেট। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলছে ঠিকই, কিন্তু তার আঁচ কেন এসে লাগলো আমাদের হিসেবে, এই প্রশ্ন এখন আপামর দেশবাসী। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট আর অর্থনৈতিক ধাক্কার কথা তো আমরা শুনছি, কিন্তু তার মাসুল কেন গুনতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে? সিএনজি, রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল দফায় দফায় দাম বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে আজ প্রায় আকাশ ছোঁয়া। প্রশ্ন হলো, সাধারণ জনগণ কি করবে? যেখানে চাল, ডাল, চিনি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সবকিছুর দাম হু হু করে বাড়ছে, সেখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের দেয়াল পিঠে ঠেকে যাওয়া ছাড়া আর কি বা উপায় আছে? বিরোধীরা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে ঠিকই, কিন্তু তাতে কি সাধারণ মানুষের সুরাহা হচ্ছে কিছু? সবচেয়ে বড় ধাক্কা এসেছে রেশন বা গণবন্টন ব্যবস্থা। মাসের পর মাস রেশনে চিনি নেই, ডাল নেই, আটা নেই। অনেক জায়গায় শুধু চাল ছাড়া আর কিছুই মিলছে না বলে অভিযোগ শোনা যাচ্ছে। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়া এই অব্যবস্থার দায় কার? আর কেনই বা রেশন ব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? আজ দেশের প্রতিটি সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মূল্যবৃদ্ধির সবটাই কি যুদ্ধের এফেক্ট, নাকি আন্তর্জাতিক সংকটের আড়ালে লুকিয়ে আছে অভ্যন্তরীণ কালোবাজারি, মজুতদারি আর তদারকির ব্যর্থতা? যুদ্ধ যদি সহায়, এই মুহূর্তে যুদ্ধ মানে আমাদের এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি সহসায় যদি বন্ধ না হয়, তবে কি পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কঠিন পরিস্থিতি থেকে কবে এবং কিভাবে মানুষ মুক্তি পাবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ কবে এবং কিভাবে হওয়ার সম্ভাবনা আছে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়, নমস্কার, এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার, সঞ্জয় স্যার, এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির সরবরাহ ব্যাহত হয়েছে, টাকার দাম রেকর্ড পতন ছুঁয়েছে, 95 টাকার নিচে নেমে গেছিল, এখন সাপ্লাই চেইন ভেঙে পড়েছে, এগুলো আমরা সবই জানি বা বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের বাজারে আজ চাল, ডাল, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিমের যে অগ্নিমূল্য, তার শতভাগ দায় কি সত্যি সুদূর পশ্চিম এশিয়ার যুদ্ধে? দেশে উৎপাদিত জিনিসেরও এত দাম বাড়ছে কেন? নমস্কার, ভ্যানগার্ডকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আপনি তো প্রথম যেটা শুরু করেছেন তাতে বলতে হয় যে মোটামুটিভাবে ধরুন না সিংহভাগ কারণ, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা পশ্চিম এশিয়া যে যুদ্ধ চলছে, যুদ্ধের ফলে যে আপনি যে সমস্ত কথাগুলো বললেন, যে তেলের দাম, পেট্রোলিয়ামের দাম বেড়ে গেছে, সাপ্লাই চেইনটা ভেঙে গেছে, এবং শুধু তেলের দাম না, তেলের দামের সঙ্গে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আমদানি করতাম, এগুলোরও কিন্তু সাপ্লাই আমরা বেসিক্যালি, যেমন এলএনজি বলুন বা এলপিজি বলুন বা ফার্টিলাইজার বলুন, এগুলোর দাম কিন্তু বেসিক্যালি বেড়ে গিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই যে তেলের দাম, যেটা নাকি আন্তর্জাতিক বাজারে, যেটা নাকি বলছে ক্রুড অয়েলের দাম বেড়ে গিয়েছে, যেটা নাকি $100 বেশিও হয়ে গিয়েছে, আমাদের দেশেও কিন্তু প্রথম দিকে যে কোনো কারণেই হোক কয়েক মাস ওটা তেলের মূল্য বাড়েনি, পেট্রোল এবং ডিজেলের দাম বাড়েনি। তারপর 4 দফায় মোটামুটি ভাবে যে তেলের দাম বেড়েছে, সেটা বলতে গেলে 4 দফা না, আমি 5 দফা বলবো, কারণ সরকার আবার এক্সাইজ ডিউটি আবার একটু কমিয়েছিল। ঠিক আছে, সব মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি, প্রায় ধরুন না প্রায় 17 টাকা 50 পয়সার মতো মানে টোটালি যে পেট্রোল এবং ডিজেলের দাম রিভাইজড হয়েছে। তার মধ্যে 10 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাইজটা নিজের এক্সচেকারে নেয়নি, ঠিক আছে, সেটা অয়েল কোম্পানি, বাদ বাকি 7.5 টাকার মতো পেট্রোল এবং ডিজেলে জনগণের। এবং যেটা রিয়েলিটি গত পরশুদিন দেখছিলাম, সেটা হলো বেসিক্যালি পেট্রোলে এখনো 6 টাকার মতো, ওএমসি, দের ইজ অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, এবং ডিজেলে প্রায় 30 টাকার মতো ওনারা কিন্তু বহন করছে।
তো এদিকে আপনার যেটা বয়ন করেছে অলরেডি যেহেতু 7.5 টাকার মতো তেলের দাম এবং সিএনজির দামও যে গড়ে প্রায় 5 থেকে 6 টাকা বেড়েছে, তো তার তো ধরুন না মানে একটা ইম্প্যাক্ট পড়বেই। আর সেকেন্ড হলো যে শুধু এই পশ্চিম এশিয়ার এই যে টোটাল যে হরমোজ প্রণালী দিয়ে আমরা সবাই জানি যে প্রায় 25% মতো মোটামুটি সারা পৃথিবীর যে তেল যেটা, এবং বিশেষ করে আমাদের চীন এবং আমাদের ভারতবর্ষে যে তেলের একটা বিশাল অংশ আমাদের আসে, বিশেষ করে আমাদের হয়তো পেট্রোলিয়াম আসে না, আমাদের গ্যাসটা আছে যেটা, সেটা এফেক্টেড হয়েছে। ঠিক আছে, তো এই এফেক্টেড হওয়া ধরে এবং আমরা লক্ষ্য করেছি শুধু পেট্রোলিয়ামের দাম যেমন বেড়েছে, এলএনজির দামও বেড়েছে। এলএনজির দামও বেড়েছে, এলপিজির দাম প্রচুর বেশ টাকা বেড়েছে। ঠিক আছে, তো এখন তার সঙ্গে দেখা যায় যে আমরা যে সমস্ত জিনিস বিভিন্ন দেশ থেকে আমাদের যারা ম্যানুফ্যাকচারিং মানে আমরা উৎপাদন মানে যে শিল্প প্রতিষ্ঠানগুলি যে কাঁচামাল যেগুলো আমদানি করত, সেগুলোর দামও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তাই যে এবং সারা পৃথিবীতে এই টোটাল যে সাপ্লাই চেইনটা আপনার এফেক্টেড হওয়ার ফলে সারা পৃথিবীতেই কিন্তু আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে একটা বাড়তি মূল্যস্ফীতির একটা, আমরা যেটাকে বলি মুদ্রাস্ফীতির একটা প্রভাব কিন্তু ছিল। তার মধ্যে ইন্ডিয়া তো এটার ইম্প্যাক্ট হয়েছে, হোলসেল প্রাইস ইন্ডেক্সই বলুন বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সই বলুন, সেটা বেড়েছে। ঠিক আছে, টোটাল যে তার মানে দেখা যাচ্ছে কি আপনার আমাদের যেহেতু আমরা যেহেতু ফার্টিলাইজারটাও যেহেতু আমরা দেখেছি যে এফেক্টেড হয়েছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়তো সাবসিডি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু যে অ্যাভেলেবিলিটি অফ দ্য ফার্টিলাইজার এটা কিন্তু কমে গিয়েছে, যে মানে তার মানে কৃষিটাও কিছুটা ব্যাহত হচ্ছে। যে শিল্প কারখানাগুলো যে পরিমাণে যে আগে জিনিসপত্র আমদানি করতো তার উৎপাদন খরচ বেড়ে গেছে, কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার জন্য। আমরা কোন কোন সেক্টরে আমরা বেশি এফেক্টেড হচ্ছি স্যার, আমরা সেই বিষয়টা আলোচনা অবশ্যই আপনার কাছেও জানতে চাইবো, কিন্তু আমি নুনি স্যারের কাছে যাবার আগে আমি একটা কথা বলেছি। সুতরাং এই যে টোটাল যেটা বেসিক্যালি যে মুদ্রাস্ফীতির যে ইম্প্যাক্টটা না, এই ইম্প্যাক্টটা তো আপনি দেখুন। সেকেন্ডলি যেটা হলো যে পেট্রোলিয়াম এবং এই যে 7.5 টাকা করে বাড়লো, এবং তার যে আমরা এটাকে বলি যে যদি পেট্রোল বা ডিজেলের দাম বা যদি এই সিএনজি গ্যাসের দাম বাড়ে, তাহলে এটার এফেক্ট হয় মাল্টিপ্লায়ার এফেক্ট, মানে বহুবিধ, মানে কোন দিকে সব দিকে। মানে সেখানে আমার প্রশ্নটা ছিল যেটা বিরোধীরা প্রশ্ন করছে, যে যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মানে যখন কম ছিল, তখন তো তার সুবিধা জনগণ পায়নি, তাহলে আজ যখন বাড়ছে তখন সঙ্গে সঙ্গে কেন হু করে সব জিনিসপত্রের দাম বাড়ছে, এবং সেখানে আমাদের দেশের বাজারেও পেট্রোলের দাম বলুন, ডিজেলের দাম বলুন বা গ্যাসের দাম বলুন। না না, এখানে একটা ব্যাপার আছে। দেখুন আপনি যে অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলো আছে, এই দীর্ঘদিন যদি নির্বাচনের আগ পর্যন্ত যে তেলের দাম বাড়ায়নি বা 10 টাকা করে যে সরকার যে দিয়েছে, ওএমসি গুলি কিন্তু এই যে আগে যে $60 যে আমরা তেল রাশিয়া থেকে কিনেছি, তখন যে টাকাটা যে বেনিফিটটা ডাউন দ্য লাইন কনজিউমার্স এর কাছে দেয়নি, অয়েল কোম্পানিগুলি কিন্তু এই লঙ্গার পিরিয়ড অফ টাইমে কিন্তু ওই যে বাড়তি লসটা যেটা নাকি যে যত টাকা বাড়তি টাকায় কিনছে, 95 টাকা বা 80 টাকা বা 70 টাকা বা 100 টাকার কাছাকাছি যে বাড়তি টাকা দিয়ে যে ডলারটা যে খরচ, যে বাড়তি যে ক্ষতিপূরণটা ছিল ওটা কিন্তু আগে যে লাভটা করেছিল সেটা মিটিয়েছে। রেকর্ড যেটা দেখা যাচ্ছে সেটা প্রায় 1,23,000 crore। ঠিক আছে, সেটা নিয়ে প্রশ্ন, কারণ এখানে এখন বলা হচ্ছে যে বহু মাস ধরে তেলের দাম কম ছিল, তখন যেটা বাঁচানো হয়েছে, যে টাকাটা বাঁচানো হয়েছে, আর এখন মাত্র এখানে যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র 2 মাস বা 2.5 মাস বলতে পারেন যে কম রেটটাকে নর্মাল রাখা হয়েছে, বাড়ানো হয়নি, তারপরে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। না, সে বাড়ানো হলেও আমি যেটা বলছি যে সেটা হলো ডেফিনেটলি তখন কেন সরকার দেয়নি, সরকার বলেছে যে বেসিক্যালি সরকার তখন বলেছিল যে টাকাটা হয়তো রেখেছেন, একটা রিজার্ভ পুলে রেখেছেন বা অন্য যে সমস্ত কিছু এই যে প্রধানমন্ত্রী যে যোজনা যে একটা আছে, বিভিন্ন স্কিমে এগুলোকে ইউজ করা হয়েছে। তো এটা বেসিক্যালি একটা মাল্টিপ্লায়ার এফেক্ট একটা চলছে, এবং সেটা মানে যুদ্ধ যেটা হয়েছে যে পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং সারা পৃথিবীর যে মুদ্রাস্ফীতির যে একটা ইম্প্যাক্ট, সেটার কিন্তু আমরা এখন বুঝতে পারছি। ওকে, ননিকুমার স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, ক্রুড অয়েল যাকে আমরা বলি, তার দাম বাড়ার সাথে সাথে দেশের লোকাল বাজারে যে ডাল বলুন, চিনি বলুন, শাকসবজি বলুন, মাছ, মাংস, ডিম সবই যে বেড়ে যায়, এর কারণ কি? সব সংকটের দায় কি মানে সত্যি পশ্চিম এশিয়ার আজ বর্তমানে যা হচ্ছে, সব সংকটের দায় কি পশ্চিম এশিয়ার সেই যুদ্ধ? ধন্যবাদ
ভ্যানগার্ডকে এরকম একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আজকে যে আলোচনার আয়োজন করেছেন এবং দর্শক বন্ধুরা, যুদ্ধ একটা প্রক্রিয়া এবং যুদ্ধ যেটা শুরু হয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ, এই পশ্চিম এশিয়াতে যুদ্ধ কিন্তু বহু বছর ধরে চলছে, এটা নতুন কিছু না। ইরানের যে সমস্যা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে প্রক্রিয়াটা উনি করলেন সারা বিশ্বে, উনি দাপট দেখাবার জন্য উনি যে পাগলামিটা শুরু করলেন, তার এফেক্টটা এখানে পড়েছে। এবং আমরা ভারতবর্ষ যেই সুযোগ সুবিধাগুলো পেতাম, বিশেষ করে রাশিয়ার থেকে যে আমরা তেলটা কম দামে আনতাম, বা ইরানের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল, কি জানি আমরা আমি জানি না, এখন আমেরিকার সঙ্গে ভারতের একটা কি হয়েছে আমি এটা ঠিক পরিষ্কার বলতে পারবো না, কিন্তু ভারত কেন জানি আমেরিকার দিকে একটু ঝুঁকে গেছে। যাওয়ার ফলে রাশিয়ার থেকে এখন আমরা যে ফ্রি তেলটা আনতাম, সেই তেলটা কিন্তু আমরা এখন আনতে পারছি না। না পারার ফলে আমেরিকার যেই মানে শর্তগুলো অনেকগুলো আমাদেরকে মেনে নিতে হয়েছে, যার কারণে আমরা যতটা এফেক্ট না হতাম তার সাথে বেশি এফেক্টেড হয়ে যায়। রাশিয়া থেকে কি আমরা ফ্রি কখনো তেল পেয়েছি না? কম না, দামে ফ্রি না, ওরা কম রেটে আমাদেরকে তেল দিত, কম দামে। এখন কম দামে যে তেলটা দিত, রাশিয়ার থেকে কম দামে যে দামটা আমরা আনতাম, তেলটা আনতাম, ভারতবর্ষ সেটাকে আবার রিফাইনি করে ক্রুড অয়েলটাকে আবার কম দামে আবার বেশি দামে বিক্রি করতো বিদেশে। এতে ভারতবর্ষে কিন্তু লাভ হতো, ভারত কিন্তু তেলের ব্যবসা করতো, এটাও ঘটনা। কিন্তু ওই সুযোগটা এখন ভারতবর্ষের নাই, ওটা 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 ডিস্টার্ব হয়ে গেছে এখন আমেরিকার কারণে। যাই হোক, কিন্তু এখন শুধুমাত্র যুদ্ধের কারণে যেটা হয়েছে, যে তেল কোম্পানিগুলো তাদের প্রফিট মুনাফা এখনো যথেষ্ট পরিমাণে চালিয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম না যে তেল কোম্পানিগুলো প্রফিট করছে না, ইদানিং কালেই ওরা যথেষ্ট প্রফিট করেছে, আর দীর্ঘদিন তো করেছেই ওরা। কারণ আন্তর্জাতিক বাজারে যখন ক্রুড অয়েলের দাম কম ছিল, তখনও কিন্তু ভারতবর্ষের বাজারে তাদের তেলের দামটা কিন্তু বেশিই ছিল, পারিপার্শ্বিক অন্যান্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির তুলনায় অনেক বেশি ওরা প্রফিট করেছে। এখন যেটা হয়েছে, এখন কিন্তু প্রথম কয়েকদিনে যে তেলের দামটা বেড়েছিল, এখন কিন্তু আবার ক্রুড অয়েলের দামটা কিন্তু নিচের দিকে, এখন কিন্তু ঊর্ধ্বগতি না। তো এরা কিন্তু তারপরেও প্রতি সপ্তাহে এক দুবার করে তিনবার করে ওরা বাড়িয়ে নিচ্ছে। এখন মজার ব্যাপার হলো, গভর্নমেন্ট যেটা করেছে, আমাদের যে 5টা রাজ্যে নির্বাচন ছিল, দেখা গেল নির্বাচন পাবলিকের মধ্যে একটা বলা বলি চলছিল তখনও, যে নির্বাচন শেষ হলেই কিন্তু আবার জিনিসের দাম বাড়তে শুরু করবে, তেলের দামটা। তো ঠিকই যেদিন নির্বাচনের মানে ভোট গণনা যেদিন শেষ হলো, আর পরের দিন থেকেই দেখা গেল কি যে তেলের দামটা বাড়িয়ে দিয়েছে। এখন যারা ব্যবসায়ী আছে তারা কি করেছে, তেলের দামের এফেক্ট যা না হচ্ছে, যেমন আমি কতগুলো জিনিসের কথা আমি বলছি, যেমন সবজি, ডিম, মাছ, এগুলো কিন্তু আমরা কিন্তু বাইরের থেকে খুব একটা যে আমদানি হয় তা না, এগুলি আমাদের এখানে লোকাল মানে প্রোডাকশন, বা আমাদের দেশের আভ্যন্তরীণ বাজারে এগুলো কিন্তু চলছে। তো এগুলোর দামটা এত বাড়বে কেন? আর এখানে যে আপনি যেটা বললেন যে রেশন শপে যে গিয়ে শুধু চাল ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না, এখন গভর্নমেন্ট আরেকটা নীতি করেছে, যারা এপিএল আছে ওদেরকে দেবে না, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, কারণ এপিএল যারা ওদের না পেলেও কোনো সমস্যা নেই, দরিদ্র মানুষকে বেশি দেওয়া হয়। কিন্তু জিনিসপত্র পাওয়ার ক্ষেত্রে আপনার যে আগে যেমন ধরুন চিনি পাওয়া যেত, তারপরে অন্যান্য কিছু কিছু জিনিসপত্র পাওয়া যেত, এখন আর অন্য কিছু পাওয়া যাচ্ছে না রেশন সবগুলোতেও। তাহলে যে গভর্নমেন্টের যে কন্ট্রোলিং, বাজারের উপর কন্ট্রোলিংটা আমার মনে হয় অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্যবসায়িক কোম্পানিগুলি যারা মুনাফা করে, এদের জন্য আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে একদম ছেড়ে দেওয়া হয়েছে। এখানে স্যার আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, এই যে আমাদের স্থানীয় বাজারগুলোতে যে শাক সবজি, মাছ মাংস, ডিম বা কাঁচা বাজারের যে দাম বাড়া হচ্ছে, বলা হচ্ছে, অনেকেই বলছেন যে যুদ্ধের জন্য এটার এফেক্ট হয়েছে, এমন কি হচ্ছে? কারণ অনেকেই বলছেন যে এটার এফেক্টটা অন্য জায়গায়, এটার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড আছে, যেটা কিছুক্ষণ আগে সঞ্জয় স্যার বলছিলেন, ফার্টিলাইজারের ব্যাপারটা আছে, সেখানে একটা কিছুটা সারের ব্যাপার রয়েছে, সার আসতে এখন সেখানে সারের মূল্যটা একটা বিরাট বড় ফ্যাক্টর, সারের পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা একটা বিরাট বড় ফ্যাক্টর, তার সঙ্গে আবহাওয়া একটা ফ্যাক্টর রয়েছে, এল নিনো এফেক্টের কথা বলা হচ্ছে। এখন সেগুলো একসঙ্গে জুড়ে গেছে বলে, এটা কোইন্সিডেন্স কিনা জানি না, যে এই মুহূর্তে শাকসবজির দাম বাড়ছে বলে, বা বিভিন্ন জিনিসপত্রের দাম, যেগুলো মাছ মাংস যেগুলো আমাদের এখানে উৎপাদন হয়, সেগুলো বাড়ছে বলে মনে হচ্ছে যুদ্ধের এফেক্ট, এমন কি হতে পারে? না, দুটো কারণ। আমরা এখন কিন্তু গভর্নমেন্ট কোনো এই কথা বলেনি যে দেশে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আর সারের যে ফার্টিলাইজারের যে ব্যাপারটা, এটা হলো অ্যাকচুয়ালি পেট্রোকেমিক্যাল যেগুলো আছে, যে বর্জ্য যে আছে, সেগুলোর থেকে সার এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হয়।
সার উৎপাদনের ক্ষেত্রে একটা সমস্যা আছে। দ্বিতীয়ত হলো আমেরিকা যে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক যে আমেরিকা যতই বন্ধুত্ব দেখাক, আমি একটা কথা সবসময় বলি, ভারতের 1 নম্বর শত্রু দিকেও থাকে বিশ্বে তাহলে আমেরিকা। আমেরিকা এখন যে চালটা চালছে আর কি, এবং দেখুন পাকিস্তানকে দিচ্ছে 10%, তার উপরে যে ট্যারিফ কি জানি ট্যাক্স দিচ্ছে, ভারতবর্ষের ক্ষেত্রে 12.5%। তো এইরকম আমেরিকার যে একটা মানে যে ডিপ্লোমেসি, এটা কিন্তু ভারতীয় ইকোনমিক্সটাকে এখন কিন্তু ইকোনমিটার এখন কিন্তু ডিস্টার্ব করছে। এখন যে সার আমেরিকার যে ইয়েটা করছিল যে আমরা এই সমস্ত ক্ষেত্রগুলোতে যাতে আমেরিকা নির্ভরতা আমাদের মধ্যে যাতে বাড়ে, তো এই ক্ষেত্রে কিন্তু ভারতীয় যে ফার্টিলাইজার কোম্পানিগুলো তাদের প্রোডাকশনটা কিন্তু কিছুটা হলে ব্যাহত হচ্ছে, নো ডাউট। এখন এটার ফলে হয়তো কৃষি ব্যবস্থার মধ্যে এটা কিন্তু কৃষি ব্যবস্থার মধ্যে যে আঘাতটা সেটা কিন্তু ইনস্ট্যান্ট আসে না, এটা দীর্ঘস্থায়ী। এটা হয়তো ধরুন 1 মাস 2 মাস মনসুনে, এবার কিন্তু আমাদের অনেকটা টাইমলি এসছে বলা যায়, একটু অ্যাডভান্সই হয়েছে। তো উৎপাদনের ব্যাপারটা যেটা উৎপাদন যে ইয়েটা সেটা এর দ্বারা সাংঘাতিকভাবে যে ব্যাহত হয়েছে। আমরা পত্রপত্রিকা বা অন্যান্য যে সমস্ত মানে ইয়েতে দেখি আমরা, সেটা কিন্তু খুব একটা বেশি এমন তাহলে সবটাই আপনি বলছেন এটা যুদ্ধের এফেক্টের জন্য, এবং যুদ্ধের যুদ্ধের এফেক্ট হচ্ছে না, এখানে কালোবাজারি ব্যাপারটা আছে। ব্যবসায়ীরা যারা মজুদদারি, কালোবাজারি মানে মজুদ করে যারা, এবং যে কোনো একটা পরিস্থিতির সুযোগ নিয়ে তারা যে কোনো সময় বাড়িয়ে দেয়। যেমন আমিও যখন বাজারে যাই তখন ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলি, বিশেষ করে মানে হোলসেলই। আমি যেমন চাউল কিনতে গেলাম ওই দিন, বলতো যে স্যার আপনি নিয়ে আপনি যে কথাটা বললেন যে 2 দিন পরে বেড়ে যাবে, কাল আসলে আপনি কিন্তু এই রেটে আর পাচ্ছেন না। তা আমি বললাম কি সমস্যাটা কি? আর বলবেন না, এটা তো আমরা কি ওখানে গোড়ার মধ্যে এই সমস্ত ঘটনাগুলি হচ্ছে, কিন্তু যেভাবে বাড়ছে এইভাবে তো বাড়ার কথা না। যদি যুদ্ধের কারণে যদি এফেক্টটা হয়ও বা ফার্টিলাইজারের যদি এফেক্টটা হয়ও, তাহলে অন্তত এই মনসুনের পরে যদি কৃষি উৎপাদন ব্যবস্থা যদি ব্যাহত হয়, তাহলে পরের বারে সেটা হতে পারে, মানে এফেক্টটা হতে পারে। এই মুহূর্তে এক্ষুনি হওয়ার কথা না, 1 মাস বা 2 মাসের মধ্যেই বিষয়টা হওয়ার কথা না। তো এটা যে কোনো সময় আমরা দেখি, সব সময় দেখি যখন এরকম কোন একটা ক্রাইসিস সৃষ্টি হয়, যেমন ধরুন আসাম-আগরতলা রোড, যে মাত্র বলবে যে পেট্রোল, এখানে রাস্তার মধ্যে কোনো সমস্যা হয়, দেখা যায় পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন পড়ে যায় মানুষ, মানে এখানে তখনও আবার এরা কি করে, এখানে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য চেষ্টা করে। তো সরকারের এই পরিস্থিতিতে যদি সরকারের যদি নজরদারি না থাকে, এবং পেট্রোল ডিজেলের যে দামটা, সেই দামটা সরকার ইচ্ছা করলে ট্যাক্সের যে ব্যাপারটা নিচ্ছে আমাদের থেকে, এখনো আমাদের প্রতি লিটার পেট্রোলে প্রায় 19 টাকার মতো সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, ডিজেলের 17 টাকার মতো নেয়। আর রাজ্য সরকারগুলো এক এক স্টেটে এক এক রকম রেট তারা ওই ট্যাক্সটা নেয় আর কি। সেই জন্য দেখা যায় কি কোন রাজ্য সরকারও কমায়নি, কোন রাজ্য সরকার কমায়নি, ঠিক আছে। যেমন আমাদের এখানে 102 টাকা, দিল্লিতে হয়তো 109 টাকা, কোথাও 160 টাকা, কোথাও 108 টাকা। ভারতবর্ষের সব স্টেটে কিন্তু বিষয়টা সমান না, এটা রাজ্য সরকারগুলো এক এক স্টেটে এক এক রকম করে নেয়। সেই কারণে রাজ্য মানে ওই স্টেটগুলো তো দেখা যায় পেট্রোল ডিজেলের দামের মধ্যে একটা মানে ডিফার করে, কিন্তু যেই বড় বড় কোম্পানিগুলি বা মানে শহরগুলি আছে, মেট্রোপলিটন সিটি যেগুলো আছে, সেখানে যেহেতু রেটটা বেশি, আর আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা যেহেতু ওখান থেকেই বেশি সাপ্লাইটা হয়, এফেক্টটা আমাদের ত্রিপুরাতে যদি 5 টাকা কমও থাকে, ওইখানকার যে রেটটা সেটা থেকে কিন্তু এফেক্টটা শুরু হয়ে যায়। তাহলে গভর্নমেন্টের যে দায়িত্বটা আমার মনে হয় গভর্নমেন্ট এই ক্ষেত্রে বাজারটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা কি গভর্নমেন্টের সদিচ্ছার কারণে হচ্ছে না, না ইচ্ছা করে কোম্পানিগুলোকে সেই সুযোগটা দিয়ে দিচ্ছে, কি কারণে আমি বুঝতে পারছি না। ওকে, আসবো আপনার কাছে স্যার। সঞ্জয় স্যার, এই যে আমাদের দেশীয় অর্থনীতি কি এতটাই দুর্বল যে বিদেশের মাটিতে ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেই দেশের গণবন্টন ব্যবস্থা, মানে রেশন ব্যবস্থা যেটা, সেটা ভেঙে পড়ে, এবং এই যে আটা, চিনি, ডালের মানে আকাল দেখা দেয়? দেখুন, এটা বেসিক্যালি এজ গুড এজ এ চেইন। কিরকম, বাইরে যখন নাকি আপনার যখন ইনফ্লেশন হচ্ছে, তো আপনি লক্ষ্য করে দেখুন আমাদের কি হচ্ছে, আমাদের যে বেসিক্যালি এই যে আমরা যে ইম্পোর্ট করছি, আমরা তো ইম্পোর্ট করি প্রায় তেলের প্রায় 85 to 87% আমরা রিকোয়ারমেন্ট চাহিদার আমরা করছি, রিকোয়ারমেন্ট করছি। দেখা গিয়েছে যে বেসিক্যালি গত মার্চে আমাদের অয়েল বিল যা ছিল $9.5 বিলিয়ন, এটা এবার হয়ে গেছে এই মাসে দেখা যাচ্ছে, এটা এপ্রিলের শেষে এটা $15.2 বিলিয়ন, প্রায় 61% রাইজ করেছে, ঠিক আছে। তো এখনো
যে তেলের দামটা আপনি কমার যে কমেছে বলেছেন যেটা ননিবাবু, সেটা তো হলো হালে কয়েকদিন, ঠিক আছে, হালে কয়েকদিন কমেছে, কিন্তু তার আগে তো 100-র উপরে ছিল। তো আলটিমেটলি আমরা যে টাকাটা পেমেন্ট করছি সেটা তো আমরা ডলারে পেমেন্ট করছি না। তো ডলারে পেমেন্ট করলে দেখা যাচ্ছে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলে সেটা আমরা আস্তে 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 বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে কি আমরা যে আমাদের যে সঙ্গে সঙ্গে এটা বারবার ফলে আমাদের যেহেতু বিদেশি মুদ্রার রিজার্ভও একটা ব্যাপার আছে, আমাদের বাইরের থেকে যে আমাদের জিনিসের দাম যেহেতু আমাদের যেহেতু ইনফ্লেশনটাকে আমরা আমদানি করছি, ঠিক আছে, তো এই যেহেতু বাইরে জিনিসপত্রের দাম বেশি হয়ে যায়, আমি যখন ইম্পোর্ট করতে যাচ্ছি, ঠিক আছে, ন্যাচারালি আগের থেকে বেশি দাম দিয়ে আমাকে মালটা কিনতে হচ্ছে, সঙ্গে আমাদের যে টাকার মূল্যটা আছে টাকার মূল্যটাও আমরা কমে গিয়েছে। সেটা হয়তো অন্যান্য কারণ আছে, তার মধ্যে এই যে আমাদের যে পেট্রোলিয়ামের বিল বাড়ছে, এটা ইজ ওয়ান অফ দ্য রিজন, কিন্তু এছাড়াও তো আরো অনেক কিছু কারণ আছে। আমাদের টাকার মূল্য কমছে, এই টাকার মূল্য কমার ফলে আগে যে পরিমাণ মানে যে টাকা লাগবে এখন তার চেয়ে বেশি টাকা লাগছে। আলটিমেটলি আমার ম্যানুফ্যাকচারিং সেক্টরটা সবটাতেই আমার কস্ট কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে, সেটা আপনি ইলেকট্রনিক্স গুডসই বলুন বা ফুড প্রোডাক্টসই বলুন বা টেক্সটাইলসই বলুন বা লেদারই বলুন, সব জায়গায় মোটামুটি বারিং এ ফিউ। আর সঙ্গে যেটা নাকি ইম্প্যাক্ট হয়েছে তেলের দামের ফলে যেটা হয়েছে যে ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে গিয়েছে। এই ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়েছে, প্লাস আদার ইনপুট গুলোর খরচ বেড়ে গিয়েছে। একটা মজার ব্যাপার হলো, তাহলে আমাদের কি স্যার কোনো বাফার স্টক বা আপাতকালীন পরিস্থিতির জন্য কোনো ধরনের পরিকল্পনা থাকে না? সেটা থাকে, সেটা থাকে, সেটা তো ধরুন সেটা তো হলো ইমার্জেন্সিটাকে মিট করবার জন্য। এখন যেটা ব্যাপার হলো স্থানীয় লেভেলে অনেক সময় কিছু জিনিসের দাম কিন্তু তেমন ভাবে না বাড়লেও ওরা যেহেতু নিজের পকেট থেকে অন্য আরেকটা জিনিস বাড়তি টাকায় কিনতে হয়, তখন বেসিক্যালি কৃষক করে কি হয়তো আগে যে লাউটা বা জাম বা সবজি যেগুলো কথা আমরা বলছিলাম, যে উনি তো ওইটা বিক্রি করেই তো উনি অন্যগুলো এফোর্ড করবেন। যখন দেখতে পাচ্ছে যে তেলের দাম বেড়ে গিয়েছে বা যখন দেখছে চালের দাম বেড়ে গিয়েছে, ঠিক আছে, তখন কি করতে হবে, যেহেতু উনি যদি সবজির মূল্যটা কম রাখেন তাহলে তো উনি তো চাল বা যে ডাল আছে সেটা সেভাবে এফোর্ড করতে পারবে না। তো ন্যাচারালি বেসিক্যালি প্রাইসটা একটু বেড়ে যায়। এর জন্য এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট, ঠিক আছে। এখন বেসিক্যালি এগুলোকে টোটাল যে ব্যাপারটা আছে সরকার যে আপনি কন্ট্রোল করবার চেষ্টা করছে না সেটা তা না। কারণ কি আমি একটা কথা বলছি যে এটা হলো যে টোটাল যদি ভারতবর্ষের আশেপাশের দেশগুলোর যদি দিকে আমরা তাকাই, সেখানে যে পরিমাণে তেলের দাম বেড়েছে, ভারতবর্ষ বেড়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা ডাউন দ্য লাইন কিন্তু কম মানুষের উপর সেটাকে ছাড়া হয়েছে, ঠিক আছে। নয়তো বাইরের রাজ্যগুলোতে বা বাইরের দেশগুলোতে বা আমাদের যারা পার্শ্ববর্তী দেশসমূহে যে পরিমাণে ইনফ্লেশনের রেট, আমাদের ভারতবর্ষে কিন্তু কম্পারেটিভলি এখনো কিছুটা কম। তাই বলে যে সরকার বাজারের উপর নিয়ন্ত্রণ রাখবে না সেটা আমি বলছি না, গভর্নমেন্টের যে কালোবাজারি নেই সেটা আমি বলছি না। দিজ আর নিড টু বি, কারণ এগুলো প্রত্যেকটা রাজ্য সরকারেরই একটা নিজস্ব একটা দপ্তর বা একটা প্রতিষ্ঠান থাকে, যে একটা মেকানিজম থাকে যেভাবে নাকি এগুলোকে মনিটরিং করবে। এই সময় যখন পরিস্থিতি যখন এমন হয়ে রয়েছে, কঠিন পরিস্থিতি বা অস্থির পরিস্থিতি, এই সময় তো সেই টাস্ক ফোর্স বা সেই দপ্তর বা গভর্নমেন্টের সেই মেশিনারিজ গুলোর আরো বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল। দেখুন সরকারের কতখানি সেরকম ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি, ফুড ডিপার্টমেন্ট যে লক্ষ্য করবে সারা ত্রিপুরা রাজ্যের কতগুলো দোকান আছে, সবগুলোকে কিভাবে ওনারা মনিটরিং করছে বা ওদের কিরকম হিউম্যান রিসোর্স আছে ঠিক সেটাও আমি বলতে পারছি না, বাট ইট শুড বি। তবে যারা যে করছেন না সেটা আমি বলছি না, কারণ কি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে হয়তো হোলসেল প্রাইস ইন্ডেক্স যেটা বলছি, পাইকারি যেটা নাকি আমরা ইনফ্লেশন যেটাকে বলি, ঠিক আছে, সেটা কিন্তু এবং কনজিউমার প্রাইসিং আমরা যেটা বলছি সেটা কিন্তু বেড়েছে, বাড়েনি, কিন্তু বাইরের যে পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণে বেড়েছে সে তুলনায় কিন্তু বাড়েনি। সুতরাং নিয়ন্ত্রণ যে একদম নেই সেটা বলাটা উচিত নয়, কারণ কি আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে ভারতবর্ষে কিন্তু যে টাকার মান কিন্তু প্রায়ই কমে যায়, কিন্তু এটাকে কিন্তু অনেকেই কিন্তু বলে যে সেটাকে টাকার। তাহলে স্যার আপনি বলছেন যে এখানে যদি কন্ট্রোল আপনি বলছেন আছে, তাহলে কন্ট্রোল না থাকলে তাহলে বলছেন পরিস্থিতি আরো খারাপ হতো। কারণ কি ধরুন আপনি যেমন লক্ষ্য করে দেখবেন এই যে মাঝখানে যে হঠাৎ করে যে টাকার মূল্য কমে গিয়েছিল, ঠিক আছে, টাকার মূল্য কমলে হয় কি, টাকার মূল্য যদি কমে গিয়েছে তখন যারা নাকি আমাদের ইম্পোর্টারটা আছে
আমাদের যারা যারা যে পরিমাণ আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট রিজার্ভ, অনেকেই বলছিল যে সরকারকে এটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, কিন্তু রিজার্ভ ব্যাংক কদিন আগে কিন্তু একটা ক্লারিফিকেশন দিয়েছে যে বেসিক্যালি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন রিজার্ভ ব্যাংক উইল ইন্টারভিন, এবং রিজার্ভ ব্যাংক ইজ ইন্টারভিনিং করবার জন্যই কিন্তু আমাদের কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কিন্তু সবটা কিন্তু আসেনি। সরকার যদি ওই 10 টাকা যেটা নাকি আগে উনি বলছিলেন যে টাকাটা সরকার মানে এক্সাইজ ডিউটি হিসাবে তেলের উপর লাগিয়েছিল, সরকার তো 1 টাকার থেকে টাকাটা ছেড়ে দিয়েছে, এবং ওএমসি গুলিকে বলেছে যে তোমরাও কিছুটা যেহেতু আগে লাভ করেছো সেটা কিছুটা অ্যাবজর্ব করো। ঠিক আছে, তার মানে কি যে টোটাল যে তেলের দামটা এসছে আপনি লক্ষ্য করে দেখুন, ইট ইজ বেসিক্যালি 3 or 4 স্টেজে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। কিরকম, এক ওএমসি কে বলেছে তুমি অ্যাডজাস্ট করো, আগে যে লাভটা করেছিল প্রায় দে হ্যাভ অ্যাডজাস্টেড টু দ্য টিউন অফ বেসিক্যালি 1,23,000 crore। তারপর সরকার 10 টাকা করে নিজের এক্সাইজ ডিউটি ছেড়ে দিয়েছে। থার্ড যে একটা পার্ট সেটা গভর্নমেন্টকে বলেছে কি, গভর্নমেন্টকে বলছে যে বেসিক্যালি পাবলিকের উপর 60 টাকা 50 পয়সা করে ছেড়ে দেওয়ার জন্য। এরপরেও কিন্তু পেট্রোলের উপর 6 টাকার মতো গ্যাপ এবং ডিজেলে প্রায় পার লিটারে 30 টাকা গ্যাপ রয়ে গিয়েছে। ঠিক আছে, ওএমসিজ আর বেসিক্যালি বিয়ারিং অল দিস থিংস। এই হোল ইমপ্যাক্টটা যদি আসে, এই মুহূর্তে আমজনতাকে তাৎক্ষণিক স্বস্তি দিতে কি মানে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত? কারণ ট্যাক্স বা জিএসটি কমানো কি মানে একমাত্র পথ হতে পারে কেন, নাকি মানে অন্য কোনো উপায়ও আছে নিয়ন্ত্রণ করা সম্ভব? না দেখুন, এখন ব্যাপার হলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা কমিয়েছে, রাজ্য সরকারগুলি উনি বলছিলেন যে ভ্যাটটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম, যার জন্য নাকি তেলের দামটা হয়তো বিভিন্ন রাজ্যে অনেকে বলছে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হলে সেখানে আবার এক ধাক্কায় অনেকটা প্রাইস কমে যাবে। না না, সেটা কমবে, রাজ্য সরকারগুলি এখন ওদের রেভিনিউ ছাড়বে কিনা সেটা তো একটা ব্যাপার আছে। কারণ কি বেসিক্যালি আপনার রাজ্য সরকারগুলোর যে যখন নাকি জিএসটি করা হয়েছে হওয়ার আগে যে ভ্যাটে যে ওরা টাকাটা পায়, এবং ওই আমাদের আরো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো নাকি আপনার এই শব্দটা ভুলে গেছি আমরা, সিন গুডস যাকে বলি, এগুলোর উপর রাজ্য সরকার কিছু ভ্যাটস গুডস বসায়, বা তামাক সামগ্রী বা ইত্যাদির উপর যে সমস্ত বসায়, এগুলো যে সেল ট্যাক্স বসায়। এখন যদি রাজ্য সরকার যদি অয়েলটার উপর ছেড়ে দেয়, যে বলে যে না এটা জিএসটির আন্ডারে আসবে, এখন এটা তো জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে পারবে না। জিএসটি কাউন্সিলে তো মোটামুটি যে বিভিন্ন রাজ্যগুলো আছে ওদের যদি 2/3 মেজরিটি যদি সিদ্ধান্ত হয় যে হ্যাঁ ঠিক আছে পেট্রোলিয়াম উইল কাম আন্ডার জিএসটি, তাহলে আলাদা ব্যাপার। তো আসলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা তো বলাটা ভারী মুশকিল। হ্যাঁ, ওকে স্যার, এই যে ট্যাক্স কমানো যদি দীর্ঘমেয়াদী বা আইনি প্রক্রিয়ার বিষয় হয়, মানে তবে তাৎক্ষণিকভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে রাজ্য বলুন বা কেন্দ্র সরকার বলুন, এই মুহূর্তে মানে কি করা উচিত বলে মনে হয় জনসাধারণকে স্বস্তি দেওয়ার জন্য? উপায় কি? আমরা যুদ্ধের জন্য বাড়ছে, দাম বাড়ছে, অল্প অল্প করে বাড়ছিল, এবার পেট্রোল ডিজেল বাড়ার পর অনেকটা বেড়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, সাধারণ মানুষ যাবে কোথায়? আয় তো একই জায়গায় আছে, ব্যয় যদি এরকম ভাবে বাড়তে থাকে তাহলে মানুষ কি করবে? তা দেখুন, এখানে রাজ্য সরকারগুলোর ধরুন আপনি তেল, চিনি, ডাল, মানে এই সমস্ত যে আমরা যে সমস্ত গ্রোসারিগুলো ব্যবহার করি, এগুলি রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার যে দামগুলো খুব একটা নিয়ন্ত্রণ করতে পারবে এটা রাজ্য সরকারের হাতে খুব একটা নাই। এগুলি যদি কোম্পানিগুলি মাল্টিন্যাশনাল কর্পোরেট করে, ভারতবর্ষ তো এখন কর্পোরেট পলিটিক্স চলছে, বুঝতে পারছেন তো? কর্পোরেট যে মানে গোষ্ঠীগুলি আছে এরাই কিন্তু এখন ভারতবর্ষের ইকোনমিটারে কন্ট্রোল করে, করার ফলে এরা গভর্নমেন্টকে কিছু সুযোগ সুবিধা দেয় বিভিন্ন সময়, আবার যখন সরকারও এদেরকে যথেষ্ট পরিমাণে ছাড় দেয়, বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দেয়। যেমন ধরুন আপনার এই ইদানিং কালেই তো এই যে কি জানি বলে ওই যে নীরব মোদি না কি জানি, ও প্রচুর টাকা ছাড় দিয়েছে, মানে মানে কত লক্ষ কোটি টাকা জানি, কত টাকা জানি, একটা ভালো অ্যামাউন্ট, আমার একজ্যাক্ট ফিগারটা আমার কাছে মনে নাই। এখন এই কোম্পানিগুলো কিন্তু কোনো কোম্পানি কিন্তু লসে চলছে না। ইভেন ওয়েল কোম্পানিগুলো ইদানিং কালে যে যুদ্ধ ক্রাইসিসের পরে যে তাদের যেই তেলের যে দামটা, তাদের তেলের দাম যে বাজারে বাড়ার ফলে তাদের যে এখানে বলছে তারা কিন্তু যখন তখন বাড়িয়ে নিয়েছে, কিন্তু এদের যে লসে যাচ্ছে বা ওরা ছাড় দিচ্ছে এরকম কিন্তু খুব একটা বেশি কিছু নেই, কিন্তু এর মধ্যে এরা কিন্তু প্রফিট যথেষ্ট করে নিয়েছে, এরকম কিছু তো মানে হিসাব নিকাশ আছে। তো এখন গভর্নমেন্টের যেটা মানে চেষ্টা যে করছে না তা না, গভর্নমেন্ট তো আর ইচ্ছা করে করবে না, কিন্তু আমি যেটা বলছিলাম গভর্নমেন্টের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওই যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলিকে যদি আরো বেশি নিয়ন্ত্রণ করতে যায়, করতে যদি পারে, তাইলে বাজারে জিনিসপত্রের দামটা আরেকটু লাগামটা থাকতে পারে। কারণ এখন
মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ কি, মানুষের তো ইনকাম বাড়েনি। আমার ইনকাম যা আছে কিন্তু এখন তাই আছে। একটা শ্রমিকের, সে যে ডে লেবার, সে দিনে যদি 700 টাকা হাজিরা পায় বা 600 টাকা পায়, তার কিন্তু 600 টাকাই আছে। কিন্তু আজকে বাজারে গিয়ে সে যখন দেখে তেলের লিটারে 10 টাকা বেড়েছে, তার কিন্তু ইনকামটা ঠিকই আছে। এবং সে যদি সবজির দাম যদি বেশি দিতে হয়, মাছের দাম যদি বেশি দিতে হয়, চালের দামটা যদি, চাল তো সে আর না খেয়ে পারবে না, ভাত তো তাকে খেতে হবে, যদি আরো 10 টাকা দিতে হয়। এখন দেখা যায় কি, তার ওই যে আসল যে তার রোজগার থেকে তো তার এখন যদি সঞ্চয়ের তো প্রশ্নই ওঠে না। এটা নিয়েই তো সে মানে সাংঘাতিকভাবে তার মানে মেনটেন করা কষ্টকর হয়ে যাচ্ছে। তাইলে বাজারে যুদ্ধ দ্রব্য মূল্যের বাড়তি শেখাটা কেন লাগছে? লাগছে এই কারণে যে আমার যেহেতু ইনকামের সোর্সটা ঠিকই আছে, একই জায়গায় আছে, কিন্তু জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আগে আমি যেটা 3 টাকা দিয়ে কিনতাম, সেটা এখন 5 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আগে যেটা আমি, এই যে মাঝখানে আমরা চা 5 টাকার চা 10 টাকা, এই চা খাওয়ার, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গেলাম, যারা চা খায় এরাও দেখলাম সাংঘাতিক চা দোকানদারদের সঙ্গে, যে এই তোমার কি গ্যাসের দাম এত বেড়েছে, তুমি যে 5 টাকার চাটা 10 টাকা বিক্রি করছো। তো এইরকম সব কটা জিনিসই এরকম ভাবে চলছে। তাহলে মানুষের যে পকেটের অবস্থাটা হইলে স্থিতাবস্থায় আছে, জিনিসপত্রের দামটা অনেক বেশি ঊর্ধ্বগতি আছে। ফলে কি হচ্ছে, সে বাজারের সঙ্গে পাল্লা দিয়ে, যেমন যাদের ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করে, এডুকেশনাল যে ইকুইপমেন্টস গুলো আছে, খাতাপত্র, বই টই, এই সমস্ত সবকিছুর দামই তো বাড়তি। আমি যেমন পাবলিকেশনে এক ক্রিম কাগজের দাম যেটা ছিল 1800 টাকা, সেটা হয়ে গেছে 2100 টাকা, যেটা ছিল 900 টাকা, সেটা হয়ে গেছে 1500 টাকা। এখন পাবলিকেশন হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম যে কেন এরকম হচ্ছে, কেন বুঝতে পারছি না, কিন্তু আমরা কাগজ এখন আগে রেটে আর কাগজ দিতে পারছি না। এখন বই ছাপতে গেলেও আমাকে সাংঘাতিক ভাবে, যেই আমি বললাম তো তাহলে তো বই ছাপতে পারবো না, কিচ্ছু করার নেই। এখন বইয়ের দাম যদি আমি বাড়িয়ে দিই, এরকম সবটা ব্যাপারে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে জিনিসটার দামটা কোথায় বাড়ছে, কারা জিনিসটা করছে? নিশ্চয়ই ওই যে সমস্ত কোম্পানিগুলো যারা এগুলো নিয়ন্ত্রণ করে, তারাই বেশিরভাগ করে করছে। শুধু পেট্রোলের জন্য, ডিজেলের জন্য সবটা বেশিরভাগ রাতারাতি হয়ে যাচ্ছে। আরেকটা মজার ব্যাপার বলি আপনাকে, দেখুন আমাদের যেরকম ইম্পোর্টটা যেমন কস্টলি হয়ে যাচ্ছে, আমাদের আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা যে পরিমাণে ধরেন না ওয়েস্ট এশিয়া থেকে সাপ্লাই করতাম, এক্সপোর্ট করতাম, আমাদের এক্সপোর্টটা কিন্তু ব্যাহত হচ্ছে। তো এক্সপোর্টটা ব্যাহত হওয়ার ফলে এখন লক্ষ্য করে দেখুন, বাজারে একটা জিনিসের দাম যেটা আমরা লক্ষ্য করছি বেড়েছে, যদি ওই এক্সপোর্টটা যদি বাড়তো তাহলে কিন্তু জিনিসের দাম আরো বাড়তো। তার মানে এক্সপোর্ট যেটা হচ্ছে না, এগ্রিকালচারাল জিনিসগুলো সেটা স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে। সুতরাং ইন এডিশনালি বেসিক্যালি কিছুটা বেশি যেটা আরো যেটা বাড়তো এটাকে কিন্তু অফসেট করে রেখেছে। ঠিক, এখানে একটা স্বস্তি আছে, মানে যেহেতু এক্সপোর্ট হচ্ছে না তার জন্য স্থানীয় বাজারে কম পাচ্ছে। এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে স্যার, একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে কি ভারত মানে অর্থনীতির সম্পূর্ণ মন্দার দিকে এগোচ্ছে বলে অনেকেই বলছেন, অনেকেই ভয় দেখাচ্ছেন, সেটা আপনারা কতটা মনে করেন? পরিস্থিতি কতটা জটিল হতে পারে আগামী? দেখুন যদি বন্ধ না হয়, না এখন বেসিক্যালি ইট ইজ এ গ্লোবাল হেডউইন্ড, বৈশ্বিক জ্বর। ঠিক আছে, এই বৈশ্বিক জ্বরে বেসিক্যালি আওয়ার ইকোনমি এখন পর্যন্ত আমি বলবো যে এক্সচেঞ্জ রিজার্ভ হয়তো আমাদের রুপি হয়তো স্লাইডিং একটু ডাউন হচ্ছে, যখনই ডাউন হচ্ছে তখন রিজার্ভ ব্যাংক চাচ্ছে ইন্টারভিন করবার জন্য। আমাদের বৈদেশিক মুদ্রার যে পরিমাণ সেটাও কিন্তু বেশি আছে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যেহেতু আমরা যে বাইরে থেকে যে তেল কিনি বা সোনা যেটা ইম্পোর্ট করি, তার জন্য যে একটা বিশাল টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিল যেটা বাড়ছে, ঠিক আছে, এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আমরা কিন্তু যাতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা না পারে, আমরা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এক্সপোর্ট করার চেষ্টা করছি বা বাজারগুলো খোঁজার চেষ্টা করছি। ওই কদিন আগে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন গুলোর সঙ্গে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, আমেরিকার সঙ্গে আমরা, উনি বলছিলেন যে হয়তো উনি আমেরিকা আমাদের শত্রু, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ওই জায়গা থেকে বাঁচবার জন্য হরমুজ প্রণালী বা বিভিন্ন যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে এগুলোকে বাজার মার্কেটটাকে যাতে আমাদের যাতে এক্সপোর্টটা বাড়ে, আমাদের যে শিল্প কারখানাগুলো যেগুলো আছে এগুলো যাতে উৎপাদনটা বাইরে যেতে পারে, ঠিক আছে, বিক্রির ব্যবস্থা করা যায়। বিক্রিটা যদি ঠিক থাকে তাহলে দেশীয় অর্থনীতিতে যে আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরটা আনএফেক্টেড থাকবে, ঠিক আছে, ইত্যাদি মিলিয়ে এখন পর্যন্ত আমি যেটা মনে করছি যে বেসিক্যালি যে আপাতত যে সেটি যেটা আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার বলছিল যে আমাদের যে স্টক আছে
উই আর হোপফুল যে আরো হয়তো 2-2.5 মাস হয়তো আমরা স্টেবল কন্ডিশনই থাকবো। বাট ইফ দা মানে যদি এটা যদি আরো না, যদি দাম 2 মাস যখন বাড়ছে তখন আমরা স্টেবল কি করে বলতে পারছি? না, না, ক্রাইসিস হবে না সেটা আলাদা বিষয়। না না দেখুন আমি লক্ষ্য করব স্টেবল কই? স্টেবল আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনি শুনুন স্টেবলটা যেটা আপনি হয়তো এভাবে দেখছেন যে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু সবটা কিন্তু দাম কিন্তু সরকার ছাড়ছে না পাবলিকের উপর। এটাও কিন্তু আপনি সরকার 10 টাকা নিয়েছে, সরকার দরবার হিসেবে কাজ করেছে এই 10 টাকাটা, এই 10 টাকাটা এবং ওয়াল 7 টাকা বাড়ানো বলছে হয়েছে। কিছু তুমি নাও, Right. কিছুটা জনগণের উপর দাও, মানে সবাইকে নিতে হবে। এখন সবটাই দায় যদি সরকার নিয়ে যায় তাহলে কি দেশের তো অর্থনীতিটা কোলাপস করবে না? সেই ক্ষেত্রে এটা পাকিস্তান এবং বা শ্রীলঙ্কায় যে বা অবস্থা হয়েছিল আমাদের সেরকম অবস্থাই হবে। ওই রকম টাইপের কিছু আমরা কিন্তু এখন আমরা দেখছি না। সুতরাং ওই দিক থেকে চিন্তা করলে বেসিক্যালি মানে তার জন্য এখন বলা হচ্ছে ঠিক হয়তো একটা জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ লোকের কিছুটা কষ্ট হচ্ছে, that will continue for some time. ওকে, ননি স্যার, আপনার কি মনে হয় আগামী দিনে পরিস্থিতি আর কতটা ভয়ানক হবে বলে অনেকেই ভয় দেখাচ্ছে, বিশেষ করে বিরোধী দলরা বলছে যে আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, অর্থনীতির পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আপনি কি দেখছেন, কি বুঝতে অর্থনৈতিক পারছেন? পরিস্থিতি খারাপ বলতে এখনো ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়েছে আমি এটা বলবো না। কন্ট্রোলে মানে মূল যে ইয়েটা আছে, এখন মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো যে লুটটা করছে আর কি, তাদের যে প্রফিটের পরিমাণটা যদি আরেকটু কন্ট্রোল করা যায় সিচুয়েশনে, আর যেটা ভারতবর্ষের যে ফরেন যে ইয়েটা ইদানিংকালে যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলির সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্যিক যেটা শুরু হয়েছে, আমেরিকার সঙ্গে কোথায় ভারতবর্ষের বাণিজ্যিক খুব একটা বেশি কি অগ্রগতি আমি কিন্তু কিছু লক্ষ্য করছি না, আমেরিকার সাথে না। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের সঙ্গে ভারতের ইদানিংকালে যোগাযোগ হচ্ছে, ওরাও ব্যবসা মানে ভারত সরকারও খুঁজছে, মার্কেট খুঁজছে, নতুন নতুন মার্কেট খুঁজছে। ভারত সরকার কিন্তু বসে নেই, মার্কেট খোঁজার চেষ্টা করছে, কোথায় কোথায় আমাদের যে সমস্ত পণ্য আমরা যেগুলো মানে সারপ্লাস প্রোডাকশন করি, প্রত্যেক দেশেরই তো একটা স্পেশালাইজেশন থাকে, এক একটা দেশের এক একটা প্রোডাকশন যেটা হয়। বরঞ্চ আমেরিকার কারণে আমাদের মানে বৈদেশিক বাণিজ্য অনেকটা মার খেয়েছে, প্রচুর পরিমাণে মার খেয়েছে। সেই মার খাওয়ার জায়গাটাকে পোষাবার জন্যই সরকার কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে চেষ্টা করছে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন চেষ্টা করছে। চীনের সাথে আমরা যেটা ভাবছিলাম, এখন এই যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, ইরান আমেরিকার এই যে সংঘাত যদি এই মুহূর্তে সহসা যদি বন্ধ না হয়, তাহলে কি দেখছেন? হরমুজ প্রণালী যেটা ইরানি আপনার এই যে প্যালেস্তাইনের যে যুদ্ধ বা ইয়েতে কি জানি বলে ওই যে ইসরায়েলের যে যুদ্ধ, ওই যুদ্ধের দ্বারা কিন্তু আমাদের ভারতবর্ষের ইকোনমি, ওই যুদ্ধ বহু বছর ধরেই চলছে ওখানকার যুদ্ধ, কিন্তু সেখানে তখন তো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে ইরানের সঙ্গে যখন সম্পর্কটা খারাপ হলো এবং যখন হরমুজ প্রণালীটা যখন বন্ধ হয়ে গেল, তখন এটা দিয়ে শুধু ভারতবর্ষের যে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্যা হয়েছে তা না, অন্যান্য দেশেরও হয়েছে এখানে। আর এখন এই যে মূল্যবৃদ্ধির যে সমস্যা, যুদ্ধজনিত কারণে যে এফেক্টটা, এটা কিন্তু বিশ্বের সব দেশের কিন্তু সমানভাবে হয়নি। চীনের তো কই এমন কোনো এফেক্ট নাই। চীনের সঙ্গে এই পরিস্থিতিতে আমাদের যে বাণিজ্যিক যেটা একটা সমস্যা হবার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। চীনের সঙ্গে আমাদের কিন্তু সম্পর্কটা এখন বাণিজ্যিক সম্পর্কটা ঠিকই আছে, কোথাও সমস্যা হয়নি। এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় যুদ্ধটা মনে হয় না খুব একটা বেশি, কারণ কি যুদ্ধ লিঙ্গার করতে গেলে আমেরিকারও সমস্যা সৃষ্টি আছে। আমেরিকার ইকোনমি কিন্তু এখন খুব একটা সুবিধাজনক অবস্থা নেই, যার প্রমাণ হলো চীনে গিয়ে এখন হাত পা ভাবছিল চীনের সঙ্গে নিয়ে কিছু একটা করা যায়, যে ইরানকে বুঝিয়ে যুদ্ধটা করার জন্য। কয়েকদিন আগে তো ওই আপনারা বলছেন, মনে করছেন মানে পাকিস্তানকে ধরেছিল দালাল হিসাবে। ভারতের অর্থনীতি খুব বেশি আর আগামী দিনে খুব বেশি এটা আরো বেশি অস্থির হবে বলে আপনি মনে করছেন? আপনারা মনে করছেন না, সেইভাবে ভেঙে পড়ার কোনো সম্ভাবনা না আছে বলে আমি মনে করি না। ঠিক সেটাই আমাদের আশার আলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ননি স্যার আপনাকে ধন্যবাদ, সঞ্জয় স্যার আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, যুদ্ধের মানচিত্র হয়তো আমাদের দেশ থেকে 1000 মাইল দূরে, কিন্তু সেই যুদ্ধের ক্ষত আজ প্রতিদিন টের পাচ্ছে এদেশের কোটি কোটি মধ্যবিত্ত নিম্নবর্তী মানুষ। রেশন ফাঁকা, রান্নার গ্যাসের চড়া দাম, বাজারের থলি হাতে সাধারণ মানুষের অসহায় চোখের জল। এখন মাসের শেষে বিদ্যুতের বিলও আসছে বেশি। যুদ্ধ কবে থামবে তা হয়তো আমাদের জানা নেই, কিন্তু দেশের মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের নিজেদের ব্যবস্থায়। আশা করব নীতি নির্ধারকদের কান পর্যন্ত আম জনতার এই হাহাকার পৌঁছবে এবং খাতা কলমের হিসেব ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দ্রুত কোনো স্বস্তির পথ খোঁজা হবে। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।